নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আপনারা দ্য ওয়াল স্পেশাল 26 দেখছেন তো? নিশ্চয়ই দেখছেন। ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট সবেতেই আমরা প্রার্থীর একেবারে ছানবিন করে টিটবিটস থেকে শুরু করে গোটাটা তুলে ধরছি আপনাদের জন্য। আমি আজ চলে এসেছি 117 নম্বর রাজারহাট গোপালপুর কেন্দ্রে। কিরকম জনসংযোগ চলছে প্রার্থীর এবং তার সঙ্গে তার ডায়েট প্ল্যান, এই গরমে কবার ওআরএস খাচ্ছেন থেকে শুরু করে গোটাটা আপনাদের একটু সঙ্গে থাকতে হবে। সঙ্গেই থাকুন। যে এত গরম এবং এই গরমের সঙ্গে তাপমাত্রার তো একটা বিষয় রয়েছে, তার সঙ্গে সঙ্গে ভোটেরও গরম। এরকম গরমে মাথা ঠান্ডা রাখো কি করে? আমার বাই প্রফেশন লয়ার, তো আমার মাথা গরম হওয়া মানে কেস হারা। তো মাথা ঠান্ডা রাখাটা স্বভাবে। ঠিক। মাথা গরম হয়, সে ফ্রাস্ট্রেশন বের করার জায়গাটা পাবলিকের সামনে নয় বা কোর্টেও নয়, অন্য অপশন আছে। মাথা ঠান্ডা রাখাটা ট্রেন্ড করা, মানে মাইন্ড ওভার বডি। যেভাবে মাইন্ডকে ট্রেন্ড করবে সে মাইন্ড সেভাবেই চলবে। তো মাইন্ড ওইটুকু ট্রেন্ড, সহজে মাথাটা গরম হয় না, আর হলেও তাড়াতাড়ি কুল ডাউন হয়ে যায়। সুতরাং অসুবিধা নাই। আর গরম হতে পারে, সাধারণ মানুষের গরম মনে হতে পারে। ভেবে দেখেছেন কমে 45 ডিগ্রি 44 ডিগ্রি টেম্পারেচারে হাইকোর্টে কোর্টরুমগুলো এসি, এখন বারগুলো এসি। আগে বারগুলো এসি ছিল না, কোর্টরুমগুলো ছিল। আমাদেরকে কোট, গাউন, ওই গলার একটা ব্যান্ড পরে 45 ডিগ্রি টেম্পারেচারে ঘোরাটা হ্যাবিট। এখন তো অনেক কমফোর্টেবল আছি আমি, টেনশন নেই ওটা কোনো। সকালে কি ওআরএস খেয়ে নিচ্ছ? মানে যখন এই প্রচারে যাচ্ছ একটা ওআরএস এর বোতল থাকছে? অলওয়েজ থাকছে না, ডাবের জল ফল খাচ্ছি। সকালে আমি ফ্রুটস খাই, সেটা খাচ্ছি, ড্রাই ফ্রুট খাচ্ছি। দুপুরবেলা আমাদের কার্যকর্তাদের সাথে এখানে কোনো মাছ ভাত থাকলে মাছ ভাত, সবজি ভাত হলে সবজি ভাত, ডাল, এটাই খাওয়া হচ্ছে। একটা কথা বলি যে সব প্রফেশনে, তোমার ওকালতির প্রফেশনে বলো বা যে কোনো প্রফেশনে একটা ঝামেলা ঝঞ্ঝাট থাকে, ঠিক আছে? রাগ তো হয়। রাগ হলে কি হয়? হাতটা চেপে রাখো, কম কথা বলো, মাথাটা ঘুরিয়ে নাও, কি করো? না, আমি বললাম এটা মানুষের রাগ হওয়াটা স্বাভাবিক, আমরা মানুষ তো, রাগ নর্মাল হবে। তো আবার বলছি আমরা মানুষ তো, তাই জন্য রাগটা কন্ট্রোল করতেও জানতে হবে। ঠিক। আর নিজের রিয়াকশন থেকে আমি দূরে থাকি। রেগে নিজের রিয়াকশন, তখনই কিছুটা বলতে হবে আমাকে, তো কোনো প্রবলেম সলিউশন হয় না। রাগের সময় নিজেকে কি বলো তখন? কিছু বলতে? জাস্ট কুল ডাউন, জাস্ট কুল ডাউন, অল ইজ ওয়েল, অল ইজ চ্যান্ট নমঃ শিবায় এন্ড জাস্ট কুল ডাউন। ঠিক। তরুণ যদি কি পারে, মানে রাজনীতি ছাড়া তরুণ যদি ওকালতি ছাড়া কি পারে? গান গাইতে পারে, গিটার বাজাতে পারে, গান শুনতে ভালোবাসে, আর কোন দিক রয়েছে তরুণ জ্যোতি? টু thine own self be true, be true to yourself। আমার মূলধন এইটুকুই, আমি যেটা আমি সেটা, অন্য রঙে রাঙানো নয়। তো সেম ভাবে আমাদের যেখানে বিধায়িকা যিনি আছেন অদিতি দেবী, তিনি একজন মহিলা, খুব ভালো গায়িকা। তাকে নিয়ে আমার খুব একটা মন্তব্য নেই। তিনি আমার মতে এই বিধানসভার পলিটিক্যাল ভিকটিম যদি কেউ হয়ে থাকে অ্যাকচুয়াল, তার নাম হচ্ছে অদিতি মুন্সি। ওয়াই আই এম সেইং সো, অদিতি মুন্সি একটা সেলিব্রিটি, ফ্যাক্ট, কোনো ভুল নেই। তিনি গায়িকা হিসেবে যথেষ্ট পরিচিত, কোনো ভুল নেই। ভুলটা চলে আসে অন্য জায়গায়। যখন এলাকায় দুর্নীতিগুলো হয়, চাকরি চুরি যখন হয়, সিন্ডিকেট রাজ যখন চলে, তখন তার বিল কাটা হয় কিন্তু বিধায়কের নামে বা বিধায়িকার নামে। তো এই ক্ষেত্রে বিধায়িকার দোষ হয়তো নেই, বিধায়িকার স্বামী অ্যাকচুয়ালি সব কিছু চালায়। তো অদিতি মুন্সির সাথে আমার কোনো লড়াই নেই। অদিতি মুন্সি জাস্ট রাবার স্ট্যাম্প। আমার লড়াই হচ্ছে দেবরাজের সাথে। কোন দেবরাজ? আমাদের কর্মী খুনে যার নাম আছে, চাকরি বিক্রির চুরিতে যার নাম আছে, সিন্ডিকেটে যার নাম আছে, সেই দেবরাজের সাথে। অদিতি মুন্সির ফ্যাক্টর নয় কোনো। ঠিক। তাও যদি বিধায়ককে একটা মূল্যায়ন করতে হয়, কি বলবে? মানে তরুণ যদি কি বলবে, আর 10-এ কত দেবে বিধায়ককে? নাম্বারে পড়বে না। কেন পড়বে না বলছি, আমি খুব খুঁজছিলাম, জানেন তো, যে আমাদের এখানকার বিধায়িকা, আমি তো এই বিধানসভার, তো উনি আমারও বিধায়িকা, আজকে দিন পর্যন্ত বিদায়ী হতে পারেন। তো বিধায়িকা আমার মানে এখানকার লোক সম্পর্কে বিধানসভায় কি বলেছেন আমি খোঁজ করছিলাম। আমি দুটো মিডিয়া রিপোর্ট পেলাম খালি। একটা মিডিয়া রিপোর্টে দেখলাম তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধে রবীন্দ্রসঙ্গীত করেছেন বিধানসভায়। আর এটা দেখলাম মাননীয় স্পিকার মহাশয়ের অনুরোধে তিনি একটা কীর্তন করেছেন। তো কীর্তন আর রবীন্দ্রসঙ্গীত, তো বিধানসভাটাও তো আইনসভা, জানতাম কীর্তন এবং রবীন্দ্রসঙ্গীতের জায়গা নয়। মানুষের জীবন জীবিকা নিয়ে কথা হতো, এখানে মানুষের যা জ্বালাতন সেগুলো নিয়ে কথা হতো, সেগুলো নিয়ে কথা হয়নি। চাকরি চুরি নিয়ে মুখ খোলেনি, হয়তো খুলবেন কি করে বলুন? বাড়ির লোক যদি চাকরি চুরিতে যুক্ত থাকে,
সে বাড়ির স্ত্রী কীভাবে বলবেন যে আমার বর চাকরি চুরিতে যুক্ত? না, আবার বলছি, তিনি নিজে পলিটিক্যাল ভিকটিম। তিনি তার ক্যারিয়ারে আরও কনসেন্ট্রেট করলে ক্যারিয়ারটা ভালো হতো, ক্যারিয়ারে এগোতেন। তার ওই ক্যারিয়ার যদি এগোতে পারেন তার সুযোগ তাকে আমরা করে দেবো এবার। রাজারহাট গোপালপুরের যারা ভোটার রয়েছে তারা কেন তরুণ জ্যোতিকে ভোট দেবে এবং বিপক্ষকে দেবে না? দুটো প্রশ্ন একসঙ্গে করলাম। ফার্স্ট থিং, রাজারহাট গোপালপুরকে সাথে প্রতিবার একটা বঞ্চনা হয়ে এসছে। পূর্ণেন্দু বসু তখন যা হয়েছিল, তারপর হচ্ছে এই বর্তমানে এই বিধায়িকা, সেখানে সেম কেস। সিন্ডিকেট রাজ কমেনি, সিন্ডিকেট রাজ বেড়েছে, দুর্নীতি এখানে বেড়েছে। একটা অদ্ভুত নতুন স্টাইল চলে এখানে। ধরুন রাস্তা হচ্ছে, মানে সিমেন্ট ব্লক দিয়ে রাস্তাগুলো হচ্ছে, খেয়াল করছে না তো। রাস্তাগুলো এতটা উঁচু করা হচ্ছে এখানে যাতে বাড়িগুলো নিচু হয়ে যায়। বাড়ির মধ্যে দুয়ারে জল প্রকল্প, অ্যাকচুয়াল দুয়ারে জল প্রকল্প বর্ষার সময় থাকবে না, ওটা কয়েকদিন ধরে থাকবে। খাল সংস্কার এখানে হয়নি। ভাবতে পারেন একটা বিধানসভায় ঠিকঠাক কোনো সরকারি হাসপাতাল নেই। মিউনিসিপ্যাল যে স্কুলগুলো আছে ওগুলো ঢুকছে, গরিবের ছেলে কোথায় পড়বে? এখানে কর্মসংস্থানের কোনো অপশন নেই। সেন্ট্রাল স্কিমগুলো এখানে আসে না। যদি লাখপতি দিদির মতো স্কিম এখানে থাকতো তাহলে মহিলারা কাজ পেত। ভাতা দরকার আছে, ভান্ডার দরকার আছে, মানুষকে ইনস্ট্যান্ট হেল্প করে, কিন্তু কর্মসংস্থান হতে পারে না ভাতা বা ভান্ডার। তো আমরা আসলে আমরা কথা দিচ্ছি সেন্ট্রাল যে স্কিমগুলো আছে মানুষের উপকারের জন্য সেগুলোকে এখানে মানুষের জন্য নিয়ে আসা, লাখপতি দিদিকে এখানে নিয়ে আসা, যুবকদের যাতে এগোতে পারে, তারা স্টার্ট আপ করতে পারে তাদের জন্য ব্যবস্থা করা, লো সাবসিডাইজ লোন যেগুলো থাকে সেগুলো যাতে পায় তার ব্যবস্থা করা, মানুষের জীবন জীবিকার মানের উন্নতি করা। আর আমি চাই না আমার যুব সমাজ সবাই কী করে দাদার অনুগামী, পলিটিক্স করি এরকম করুক। যুব সমাজ কাজ করবে। রাজনীতি পেশা নয়, রাজনীতি ভালোবাসা হতে পারে, রাজনীতি সেবা হতে পারে, রাজনীতি নেশা হতে পারে। প্রথমে প্রফেশন থাক তার একটা, তারপর সে রাজনীতিটা করবে। এইটুকু আমার ইচ্ছা। এটা যদি হয় দেখবেন তাহলে সমাজে না এটা পলিটিক্সে করাপশনটা কমে যাবে। মানে জাস্ট ইম্যাজিন একজন লোক যে কিছু করে না, দেবরাজ চক্রবর্তী এক্সাম্পল দিচ্ছে। 2015 আপনি ওরা ইলেকশন এফিডেভিট দেখুন কী সম্পত্তি ছিল। 2021 ওনার স্ত্রী এফিডেভিট দিয়েছে, সেখানে দেখলাম ওনার ইনকাম লাস্ট 5 বছরে আইটি 2 লক্ষ থেকে 7 লক্ষ টাকা পার ইয়ার। যে লাইফস্টাইল তিনি লিড করেন ওই টাকায় কি হয়? হয় না। তাই দুর্নীতির টাকাগুলো নিশ্চয়ই কালো টাকা, ট্যাক্সে টাকা না, যেগুলো হয় না। তো এটা দরকার নেই। সাদা হোক, সাদা রাজনীতিটা সাদায় আসুক, চুরি জোর চুরি করে নয়। যুব সমাজ রাজনীতিতে আসুক, শিক্ষিত সমাজ রাজনীতিতে আসুক, শুধুমাত্র রাজনীতিকে পেশা ভেবে নয়, ভালোবাসা ভেবে। তো এই সিচুয়েশনগুলো চেঞ্জ হবে। শেষ প্রশ্ন করব, সব কিছুতে একটা পজিটিভ দিক থাকে এবং নেগেটিভ দিক থাকে। যদি তরুণ জ্যোতি 117 গোপালপুর রাজারহাট বিধানসভায় হেরে যায়, তারপরেও কি এই মানুষগুলোর পাশে থাকবে? 2009 থেকে সক্রিয় রাজনীতি করছি। 2009 যখন ভারতীয় জনতা পার্টি সেন্ট্রালে মানে এনডিএ সরকার সেকেন্ড, মানে ইউপিএ সরকার সেকেন্ড টার্ম আসলো, পশ্চিমবঙ্গে তৃণমূল মনে হয় 34টা আসন পেয়েছিল ওই সময় 2009 পেলো। তখন স্বাভাবিকভাবে কেউ যদি কোনো দল জয়েন করতো, কোনো বাচ্চা ছেলে কি জয়েন করতো? তৃণমূল করতো বা কংগ্রেস করতো। আমি গিয়ে রায়হাট তখন অখণ্ড মণ্ডল ছিল, একটা মণ্ডল অফিস ছিল আমাদের লোকনাথ মন্দিরের সামনে। 5 টাকার ফর্ম হতো পার্টি মেম্বারশিপে নিয়ে আসি। পার্টি মেম্বার হয় 2009 সালে আমি। তো এতকাল ধরে পার্টিটা করে এসছি। 2009 যখন পার্টি জয়েন করলাম, বেঙ্গলে মানে বিজেপির কী ছিল? কিছু না। সেদিন থেকে ছিলাম। মানুষের যখন জ্বালায় পড়েছে আমি পাশে দাঁড়িয়েছি। আচ্ছা, বকটুয়ের সাথে আমাদের কি সম্পর্ক ছিল? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের লোক মারা গেল। বকটুয়ের অর্ডারটা এখনও অ্যাভেলেবেল আছে, অর্ডারটা খুলুন, প্রথম নামটা পাবেন তরুণ জ্যোতি তিওয়ারির। পাশে দাঁড়ানোর কী ছিল? হাঁসখালি মতুয়া বোনটা যখন ওই ঘটনা হলো আমি জানলাম, ফোন করে আমাদের লেডি অ্যাডভোকেটের টিমটা আছে তাদেরকে বললাম, দিদি তোমরা দেখো ব্যাপারগুলো দেখো। তারা মামলাগুলো করলো, একের পর ইস্যুগুলো আসলো। আচ্ছা, আরজিকর 2টো কেস আপনারা জানেন, একটা অভয়ার ইস্যুটা, আর একটা স্ক্যামের মামলাটা আমার করা, সিবিআই ইনভেস্টিগেশন আমার মামলা খেতে হয়েছে। তো মানুষের পাশে অলওয়েজ ছিলাম, আছি এবং থাকবো। তার সাথে জেতা হারার সম্পর্ক নেই। আমি আবার বলছি, রাজনীতি আমার পেশা নয়। লাকিলি আমার ট্যাক্স পেয়ার, আমার প্রাউড ট্যাক্স পেয়ার, সুতরাং থাকবো, যাওয়ার জন্য আসেনি। ঠিক, থ্যাংক ইউ তরুণ জ্যোতি আমার সাথে কথা বলার জন্য। ভীষণ ব্যস্ততা, এরপরেই কিছুক্ষণের বিরতি এবং তারপরেই লাঞ্চ ব্রেক, এবং লাঞ্চের পরেই বেরিয়ে পড়বেন তরুণ জ্যোতি পথে পথে এবং ডোর টু ডোর ক্যাম্পেনে। আপনারা সঙ্গে থাকুন, যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, এইটা ভীষণ দরকার। আমার সঙ্গে ক্যামেরায় শুভম, আর আমি শুভঙ্কর দেওয়াল।